নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের আঙিনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। শারীরিক অসুস্থতার কারণে আমি বেশ কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি। এজন্য আমার সমস্ত শ্রোতা বন্ধুর কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। গল্পের আঙিনায় আপনারা শুনছেন শ্রী প্রফুল্ল রায়ের বিখ্যাত উপন্যাস বিস্ফোরণ। আজকে শুনব চতুর্থ পর্ব। মুম্বাই মেলে আরব সাগরের পারের সেই শহরটায় পৌঁছে গেল বিজয়। সেখানে কোন স্টেশনে নামতে হবে, স্টেশন থেকে আপাতত কোন হোটেলে উঠতে হবে, সেটা কত দূরে, কোন রাস্তায়, তারপর কি করতে হবে, চিঠিতে সব জলের মতো বুঝিয়ে দিয়েছিল নিরঞ্জন। দাদার স্টেশনে বিজয় নেমেছিল ভোরে, তখনও ভালো করে রোদ ওঠেনি। সেখান থেকে খারে। শহরতলির এই এলাকায় সস্তার কিছু গুজরাতি হোটেল রয়েছে। সেখানে তার জন্য আমেদাবাদ লজ নামে একটা হোটেলে থাকার ব্যবস্থা করে রেখেছিল নিরঞ্জন। ছোট্ট খুব চেয়ে একটা ঘরের ভাড়া দিনে ৩০০ টাকা। ব্রেকফাস্ট বা বিকেলে জলখাবার মিলবে না। দুপুরে এবং রাত্রিরে নিরামিষ থালি। থালিতে থাকে ছোট্ট এক বাটি ভাত, 4টে পুরি, ডাল, 3-4 পদ তরকারি। সেজন্য গুনতে হবে আরও 300। সব মিলিয়ে দিনে 600। তার উপর বাস ভাড়া, ট্রেন ভাড়া তো রয়েছেই। সকাল আর বিকেলের খাওয়াটা তাকে বাদ দিতে হবে, যতটা খরচ বাঁচানো যায়। কলকাতায় টিউশনি এবং অন্যান্য টুকিটাকি কাজ করে যা পেত তার বেশিরভাগটাই বাবার হাতে তুলে দিত বিজয়। কিছু রাখত নিজের হাতে গোপনে। এইভাবে 1,700 টাকা জমিয়েছিল। তাছাড়া তার একটা সোনার আংটি ছিল, সেটা বেচে পাওয়া গেছে 4,500। সব মিলিয়ে 11,500। এটাই তার শেষ সম্বল। এই টাকায় সব খরচ কাটছাঁট করে মুম্বাইয়ের মতো শহরে কদিন কাটাতে পারবে সে জানে না। একমাত্র ভরসা নিরঞ্জন। জুপিটার টেক্সটাইল মিলের চাকরিটা ঠিক কবে পাওয়া যাবে নিরঞ্জনের সঙ্গে দেখা না হলে বোঝা যাচ্ছে না। 11,500 টাকা নিয়ে সে মহাসমুদ্রে ঝাঁপ দিয়েছে। কিন্তু না, এখন আর ফেরার উপায় নেই। হোটেলে স্নান সেরে ট্রেনের দলা মোচড়া প্যান্ট জামা বদলে বেরিয়ে পড়ল বিজয়। নিরঞ্জন চিঠিতে জানিয়ে দিয়েছিল উদীপিতের রেস্তোরাঁয় সবচেয়ে সস্তায় খাবার পাওয়া যায়। তেমন একটা রেস্তোরাঁয় 1 প্লেট ইডলি খেয়ে সে সাবারবান ট্রেন ধরল। তাদের ব্যাংকের ব্রাঞ্চটা কোথায় এবং কিভাবে সেখানে যেতে হবে চিঠিতে লিখে দিয়েছিল নিরঞ্জন। চার্চগেট স্টেশনে নেমে পায়ে হেঁটে দাদাভাই নৌরজি রোডে বিজয় যখন পৌঁছল 10:30 বাজে। নিরঞ্জন ঠিক 10টায় চলে এসেছিল। বিশাল কোর ব্রাঞ্চ। প্রতিটি কাউন্টারের সামনে কাস্টমারদের ভিড়। ব্রাঞ্চের একটা বেয়ারাকে দিয়ে খবর পাঠাতেই নিরঞ্জন বিজয়কে ডেকে পাঠালো। পুরো ব্রাঞ্চটাই শীতাতপ নিয়ন্ত্রিত। নিরঞ্জনের চেম্বারটা বিরাট, চমৎকার সাজানো। স্কুলে পড়ার সময় থেকে নিরঞ্জন বিজয়কে তুই করে বলে আসছে। হাসি মুখে বলল, ওয়েলকাম টু মুম্বাই, বস। প্রকাণ্ড গ্লাস টপ টেবিলের এধারে নিঃশব্দে বসে পড়ল বিজয়। নিরঞ্জন খুবই সহৃদয়, তার না কুচু ভাব নেই। বড় চাকরি টাকরি করলে বা প্রচুর পয়সা হাতে এলে বেশিরভাগ মানুষেরই মেজাজ অন্যরকম হয়ে যায়। অনেক উঁচু থেকে কথা বলে, যেন করুণা করছে। কিন্তু আগের মতোই রয়ে গেছে নিরঞ্জন, সরল, স্নেহপ্রবণ। জিজ্ঞেস করল, রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? আস্তে মাথা নাড়ল বিজয়। না, ট্রেন ঠিক সময় দাদার পৌঁছেছিল। খারে আমেদাবাদ লজে মালপত্র রেখে স্নান টান সেরে তোমার এখানে চলে এসেছি। ব্রেকফাস্ট হয়েছে? হয়েছে। এখন কি খাবি বল? চা
না কফি? কিচ্ছু দরকার নেই। বিজয়ের একমাত্র চিন্তা তার চাকরি, কিন্তু ভেতরে ভেতরে সে এতটাই কুণ্ঠিত যে মুখ ফুটে বলে উঠতে পারছে না। নিজের থেকে কখন নিরঞ্জন বলবে সেজন্য উদ্গ্রীব হয়ে রইল। নিরঞ্জন যেন একজন থট রিডার, মুখ দেখে মনের কথা পড়তে পারে। হেসে হেসে বলল, অত টেনশন করতে হবে না, জুপিটার টেক্সটাইলে তোর চাকরির ব্যবস্থা হয়েই আছে, আগে কফি টফি খা। কফি আর কাজু বাদাম আনালো নিরঞ্জন। খেতে খেতে সামান্য কিছু কথা হলো। কলকাতার অবস্থা এখন কেমন, রাজনৈতিক উত্তেজনা, মিটিং মিছিল কীরকম চলছে, কতগুলো কর্পোরেট অফিসে তালা ঝোলানো হলো, ইত্যাদি ইত্যাদি। খাড় থেকে আসতে আসতে কংক্রিটে বাঁধানো পরিচ্ছন্ন বিশাল বিশাল রাস্তা, দুধারে আকাশ ছোঁয়া সব স্কাইস্ক্রেপার, স্রোতের মতো প্রাইভেট কার, ট্যাক্সি এবং ঝাঁ চকচকে ডাবল ডেকার বা সিঙ্গেল ডেকার বাসগুলোর দৌড়। কোথাও এতটুকু বিশৃঙ্খলা নেই। এই ঝলমলে চেহারাটার পাশে কলকাতার মলিন, কদর্য, নোংরা, দরিদ্র ছবিটা চোখের সামনে ভেসে উঠছিল। কোথায় মুম্বাই আর কোথায় তাদের কলকাতা? চকিতের জন্য এসব মনে পড়ে যাচ্ছে বিজয়ের। নিরুৎসুক সুরে নিরঞ্জনের কথার উত্তর দিয়ে যেতে লাগলো সে। একসময় কাজের কথায় চলে এলো নিরঞ্জন। আজ নভেম্বরের 27 তারিখ, আশা করি 1 ডিসেম্বর থেকে জুপিটার টেক্সটাইলে জয়েন করতে পারবি। মিস্টার পারেকের সঙ্গে আমার সেরকম কথাই হয়ে আছে। মিস্টার পারেক কে? জুপিটার টেক্সটাইলের ডেপুটি জেনারেল ম্যানেজার। ওদের অফিসটা ফিরোজ শাহ মেটা রোডে, এখান থেকে খুব বেশি দূরে নয়। আমি পারেক সাহেবকে ফোন করে দিচ্ছি, তুই এখান থেকে বেরিয়ে তাঁর সঙ্গে দেখা করবি। কিভাবে সেখানে যেতে হবে বুঝিয়ে দিল নিরঞ্জন। বিজয় একটু দ্বিধা করল, তারপর প্রায় চোখ কান বুঝে বলেই ফেলল, নিরঞ্জন দা, আর একটা কথা। বল। বিজয় জানালো, মাত্র 11,500 টাকা নিয়ে মুম্বাইতে পাড়ি দিয়েছে সে। আমেদাবাদ লজের মতো ছোট সস্তার হোটেলে রোজ ঘর ভাড়া 300 টাকা, তার মানে মাসে 9,000। তারপর খাওয়ার খরচ, খাড় থেকে ফিরোজ শাহ মেটা রোডের অফিসে যাতায়াতের জন্য ট্রেন ভাড়া। 14,000 টাকার মাইনে থেকে ক পয়সা সে বাঁচাতে পারবে? আদৌ পারবে কিনা কে জানে। নিজের জন্য যদি সবটা চলে যায়, বাড়িতে কী বা পাঠাতে পারবে? অথচ মা, বাবা, ভাই বোনেরা তার দিকেই তাকিয়ে আছে। অবশ্য সে যে কারোকে না জানিয়ে মুম্বাই এসেছে সেটা আর বলল না। নিরঞ্জন বলল, মুম্বাই ইন্ডিয়ার কস্টলিয়েস্ট সিটি, এখানে ছোটোখাটো চাকরি করে টিকে থাকাই মুশকিল। বাড়িতে কি করে টাকা পাঠাবি বুঝতে পারছি না। যাই হোক, এই ছোট চাকরিটা দিয়ে তো শুরু কর, তারপর দেখা যাক কি করা যায়। তবে তবে কি? আমি একটা অ্যারেঞ্জমেন্টের কথাও ভেবে রেখেছি, তোকে লিখেছিলাম। খুব কষ্ট করে কিন্তু তোকে সেখানে থাকতে হবে, তাতে হোটেলের রুম ভাড়ার খরচটা অনেক কমে যাবে। প্রায় 6,500 মতো সেভ করতে পারবি। উৎসাহে চোখ জল জল করে উঠল বিজয়ের। যত কষ্ট হোক, তুমি যেখানে বলবে আমি সেখানেই থাকতে রাজি। বাড়ির হাল তোমাকে জানিয়েছি, সেখানে কিছু টাকা না পাঠালেই নয়। নিরঞ্জন জানালো, খাড়েরই সমুদ্রের ধারে ডান্ডাস পয়েন্ট নামে একটা এলাকা আছে, সেখানে ভীমরাও পাতিলের চল। ওখানকার একটা কামরায় একটি বাঙালি ছেলে অনিশ আরও 2 জনের সঙ্গে থাকে। অনিশ একটা রঙের কারখানায় কাজ করে।
তাদের ঘরে একটা সিট খালি আছে। ভাড়া 2,500 কি 3,000। অনিশদের সঙ্গে বিজয়কে থাকতে হবে। চোল শব্দটা সেই প্রথম শুনল বিজয়। জিজ্ঞেস করল, চোলটা কি? নিরঞ্জন বুঝিয়ে দিল, চোল হল সামান্য উঁচু দরের বস্তি, একতলা বা দোতলা লম্বা ব্যারাকের মতো বাড়ি, মাথায় টালি কি অ্যাসবেস্টের ছাউনি, প্রতিটি ফ্লোরে পায়রার খোপের মতো 50-60টা করে ঘর, প্রতিটি ঘরে লাগোয়া ছোট্ট রান্নাঘর আর চানের ঘর। বেশিরভাগ মানুষই ফ্যামিলি নিয়ে এক একটা ঘরে থাকে। যাদের ফ্যামিলি নেই তাদের একসঙ্গে 3 বা 4 জন করে থাকার ব্যবস্থা। তাতে ভাড়াটা ভাগাভাগি করে দেওয়া যায়। চৌলের ব্যাপার জানিয়ে দিয়ে নিরঞ্জন জিজ্ঞেস করল, ভেবে দেখ এত কষ্ট করে থাকতে পারবি কিনা? বিজয় বলল, আমাকে পারতেই হবে। গুড। আরও একটা কথা মনে রাখবি। কি? সাধারণ চাকরি করে এই শহরে কোনো রকমে টিকে থাকা যায়, কিন্তু এখানে অনেক ধরনের সুযোগ আছে। সেটা যদি কাজে লাগাতে পারিস, লাইফ পুরোপুরি বদলে যাবে। কি ধরনের সুযোগ? কামধান্দার। সেটা কি? বিজনেস। আমি বিজনেস করব? কিসের বিজনেস? তোদের অফিসে উইকে একদিন ছুটি, রবিবার। ছুটির দিনটা ঘুরে ঘুরে চারিদিক দেখে বোঝার চেষ্টা কর। কেমন যেন সব গুলিয়ে গেল বিজয়ের। বাঙালির ছেলে, কলেজ বা ইউনিভার্সিটি থেকে বেরুলে তার একমাত্র লক্ষ্য একটা চাকরি। সেটা পেলেই চতুর্বর্গ লাভ হয়। বাকি জীবন নিশ্চিন্ত হয়ে আড্ডা মেরে, ছুটির দিনে দিবানিদ্রা সেরে, সিনেমা টিনেমা দেখে আয়েশ করে কাটানো। মাঝে মাঝে লম্বা ছুটি পেলে ছেলে মেয়ে বউ নিয়ে গোয়া কি নৈনিতাল বা রামেশ্বর সেতুবন্ধ। কোনো রকম উচ্চাসা নেই, উদ্যম নেই, ঝুঁকি নিতে জানে না, কর্মবিমুখ, অলস জীবনযাপন। বাঙালির অ্যাম্বিশন নেই, নেহাতি মাঝারিয়ানার খোলসের ভিতর ঢুকে গেছে তারা। অবাক হয়ে বিজয় জিজ্ঞেস করেছে, বিজনেসের তো আমি কিছুই জানি না, তাছাড়া ক্যাপিটাল পাবো কোথায়? নিরঞ্জন হেসেছে, কি বিজনেস করবি তা বলতে পারবো না, তবে ক্যাপিটালের ব্যবস্থা হয়ে যাবে। সেজন্যে তোকে ভাবতে হবে না, সেটা আমি দেখব। বিজয় অবাক হয়ে গেল। কিভাবে নিরঞ্জন ক্যাপিটাল জোগাড় করে দেবে, নিজের টাকাই দেবে কিনা ভেবে পেল না সে। কি বিজনেস করবে তার হদিশ নেই, আদৌ কিছু করতে পারবে কিনা কে জানে। ওই সব অলীক চিন্তা আপাতত মাথায় ঢুকতে না দেওয়াই ভালো। বিজয় এ নিয়ে কোনো প্রশ্ন করল না। নিরঞ্জনের ব্যাংক থেকে বেরিয়ে মিনিট 5 হেঁটে বিজয় চলে এলো ফিরোজ শাহ মেটা রোডে, জুপিটার টেক্সটাইলের হেড অফিসে। 17 তলা বিশাল বিল্ডিং। সেটার 2nd থেকে 7th এই 6টা ফ্লোর জুড়ে অফিস, পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত। 4th ফ্লোরে মিস্টার পারেখের চেম্বার। রিসেপশনে যে স্মার্ট তরুণীটি বসে আছে, তার সামনে গিয়ে দাঁড়াতে সে যান্ত্রিক স্বরে জিজ্ঞেস করল, আপনার জন্য কি করতে পারি? বিজয় নিজের নাম এবং এখানে আসার উদ্দেশ্যটা জানিয়ে দিল। তরুণী এবার ব্যস্ত হয়ে পড়ল। তার কণ্ঠস্বর গেল বদলে, বলল, বিজয় ঘোষ? ও, মিস্টার পারেখ ইনস্ট্রাকশন দিয়ে রেখেছেন আপনি এলেই যেন তার কাছে পাঠিয়ে দিই। প্লিজ এখানে আপনার নামটাম লিখে দিন। একটা ভিজিটার স্লিপ এগিয়ে দিল সে। স্লিপটা ফিল আপ করে তরুণীর হাতে দিতেই সে ইন্টারকমে খুব সম্ভব মিস্টার পারেখের সঙ্গে কথা বলল। স্যার, মিস্টার ঘোষ এসে গেছেন, আপনার চেম্বারে কি পাঠিয়ে দেব? টেলিফোনের অন্য প্রান্ত থেকে কি নির্দেশ এলো বোঝা গেল না, তবে রিসেপশনিস্ট মেয়েটি
বেয়ারাকে ডেকে বিজয়কে দেখিয়ে বলল, তুমি একে পারেক সাহেবের চেম্বারে নিয়ে যাও। রিসেপশনের ডান পাশ দিয়ে লম্বা প্যাসেজ চলে গেছে। উর্দি পরা বেয়ারাটার সঙ্গে সেটার শেষ প্রান্তে পৌঁছে গেল বিজয়। বিরাট চেম্বারের কাঁচের দরজা খুলে বেয়ারা বলল, অন্দর যাইয়ে। চেম্বারটা প্রায় 700 স্কোয়ার ফিটের। পুরো ফ্লোর জুড়ে মেরুন রঙের দামি কার্পেট, দেওয়ালের ধার ঘেঁষে আধুনিক ডিজাইনের ক্যাবিনেট, মাঝখানে 8খানা বৃত্তের আকারে মস্ত গ্লাস টপ টেবিলের এক পাশে 6-7খানা নানা রঙের টেলিফোন ছাড়াও কম্পিউটার, পেন হোল্ডার, রাইটিং প্যাড, ফাইলের স্তূপ। টেবিলের এধারে আরামদায়ক গদি মোড়া ডজনখানিক চেয়ার, ওধারে রিভলভিং চেয়ারে যিনি বসে আছেন তাঁর বয়স 50-এর নিচেই হবে। মেদহীন শরীর, নাক মুখ কাটা কাটা, চওড়া কপাল, ব্যাকব্রাশ করা ঘন চুল, টকটকে রং, চোখে হালকা ফ্রেমের ফ্যাশনেবল চশমা, পরনে ট্রাউজার্স, শার্ট, টাই। কম্পিউটারে চোখ রেখে খুঁটিয়ে খুঁটিয়ে কিছু দেখছিলেন। চেম্বারে তিনি ছাড়া আর কেউ নেই। বেয়ারাটা চলে গিয়েছিল। বিজয় নার্ভাস বোধ করছিল, কি করবে ভেবে পাচ্ছিল না। শেষ পর্যন্ত মরিয়া কাঁপা গলায় বলল, মে আই কাম ইন স্যার। কম্পিউটার স্ক্রিন থেকে চোখ তুলেন মিস্টার পারেক। কাম ইন। গম্ভীর ভরাট কণ্ঠস্বর। বিজয় ভেতরে ঢুকে টেবিলের এ পাশে এসে দাঁড়াল। মিস্টার পারেক বললেন, সিট ডাউন প্লিজ। আলগোছে একটা চেয়ারে বসল বিজয়। মিস্টার পারেক বললেন, আপনি নিশ্চয় বিজয় ঘোষ? হ্যাঁ স্যার। মিস্টার পারেক বললেন, নিরঞ্জন দত্তরা আমাদের ব্যাংকার। দত্ত সাহেব আমার বন্ধু। তিনি আপনার কাজের ব্যাপারে আমাকে অনুরোধ করেছেন। এর আগে কোথাও চাকরি করেছেন? এক্সপিরিয়েন্স কিছু আছে? বিজয় জানে যে কোনো অফিসে কাজ করতে গেলে জানতে চায় মিনিমাম 3-4 বছরের এক্সপিরিয়েন্স খুব দরকার। নিরঞ্জনদা পারেককে তার সম্বন্ধে কি বলেছে তার জানা নেই। ঢোক গিলে বলল, না স্যার। একটু চুপ করে কি ভাবলেন মিস্টার পারেক, তারপর বললেন, ঠিক আছে, কাজ করার সুযোগ না পেলে এক্সপিরিয়েন্স হবে কি করে? এনিওয়ে, চাকরির কিছু ফর্মালিটি আছে। দত্ত সাহেব বলেছেন আপনি অনার্স গ্র্যাজুয়েট। সার্টিফিকেটগুলো এনেছেন? চাকরির বাজারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট এবং বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি হাতে না থাকলে কোনো অফিসের দরজাই খুলবে না। লম্বা একটা ব্যাগে সেগুলো মনে করে নিয়ে এসেছিল বিজয়। ডিগ্রি টিগ্রি বের করে মিস্টার পারেখের দিকে এগিয়ে দিল। সব দেখে মিস্টার পারেখ বললেন, বাহ, ভালো ছাত্র ছিলেন দেখছি। দত্তমশাই অবশ্য আমাকে আগেই বলেছিলেন। অ্যাপ্লিকেশন এনেছেন? বিজয় দমে গেল। না স্যার। নিরঞ্জন তাকে বলেছে পরের মাসের 1 তারিখ থেকে তার চাকরি হয়ে যাবে, কিন্তু মিস্টার পারেখ দরখাস্ত চাইছেন। তার মানে কি 1 তারিখ থেকে সে কাজে জয়েন করতে পারবে না? এই প্রশ্নটা করতে সাহস হলো না তার। পারেখ বললেন, সঙ্গে সাদা কাগজ আর পেন আছে? ঘাড় কাত করল বিজয়। না স্যার। এক কাজ করুন, অফিসের বাইরে গিয়ে কাগজ কিনে অ্যাপ্লিকেশন লিখবেন। সেই সঙ্গে সার্টিফিকেট আর ডিগ্রির ফটোকপি একটা এনভেলপে ভরে রিসেপশনে যে মেয়েটি আছে, মিস সামতানি, তার হাতে দিয়ে বলবেন যেন আমাকে তক্ষুনি পাঠিয়ে দেয়। আচ্ছা স্যার। ডিগ্রি টিগ্রি ব্যাগে পুরে বিজয় উঠে পড়ল।
অফিসের বাইরে গিয়ে কাগজ, খাম, আঠার টিউব কিনে হঠাৎ কিছু মনে পড়তে ফের নিরঞ্জনের ব্যাংকে চলে এলো। পারেকের সঙ্গে যা যা কথা হয়েছে সব জানিয়ে জিজ্ঞেস করল, আমার অ্যাড্রেস তো দিতে হবে। হামেদাবাদ লজে টেম্পোরারিলি কয়েকদিনের জন্য উঠেছি। আমার এখানকার অ্যাড্রেস কি লিখব? একটু ভেবে নিরঞ্জন বলল, হ্যাঁ, অ্যাড্রেসটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আপাতত আমার ফ্ল্যাটের ঠিকানাটাই লিখবে। স্কাইলার্ক, 5 কোলাবা মেন রোড, কোলাবা, কেয়ার অফ নিরঞ্জন দত্ত, অ্যাপার্টমেন্ট নাম্বার 15, 4th ফ্লোর, মুম্বাই। তোমার এখানে বসেই অ্যাপ্লিকেশনটা লিখে ফেলি? লেখ না, এত হেজিটেশন করছিস কেন? দরখাস্ত লেখা হলে নিরঞ্জনকে বলল, তুমি এটা একবার পড়ে দেখো, ঠিক হয়েছে কিনা। পড়ার পর নিরঞ্জন বলল, ফার্স্ট ক্লাস, এই নে। অ্যাপ্লিকেশনটা নিয়ে ডিগ্রি আর সার্টিফিকেটের ফটোকপি খামে পুড়ে আঠা দিয়ে মুখ আটকে খামের উপর মিস্টার পারেখের নাম লিখল বিজয়। তারপর ভয়ে ভয়ে বলল, আজ দরখাস্ত করলাম, 1 তারিখে জয়েন করতে পারবো তো? নিশ্চয় পারবি, অফিস রেকর্ড রাখতে হবে না। মিস্টার পারেখ সব বন্দোবস্ত করে রেখেছেন, দুশ্চিন্তার কারণ নেই। ও, আর একটা কথা। বলো। তোর ভোটার আইডেন্টিটি কার্ডটা মনে করে এনেছিস তো? হ্যাঁ। ফাইন। মুম্বাইতে এর আগে টেরোরিস্টরা কয়েকবার ব্লাস্ট ঘটিয়েছে, তাই মাঝে মাঝেই চেকিং হয়। তুই যে ইন্ডিয়ান সিটিজেন তার প্রমাণ দেখতে চায় পুলিশ, কেননা জঙ্গিরা এই সিটির নানা জায়গায় ঢুকে পড়েছে। সুযোগ পেলেই ট্রেনে, মলে কি অন্য জায়গায় হানা দিচ্ছে, তাই চেকিংয়ের এত কড়াকড়ি। পরে তোর যখন পার্মানেন্ট অ্যাড্রেস হবে তখন এখানকার ভোটার আইডি কার্ড করিয়ে দেব। সে যাক, আজই সন্ধ্যের পর খারের ডান্ডাস পয়েন্টে ভীমরাও পাতিলের চলে গিয়ে অনিশধরের সঙ্গে দেখা করবি। আচ্ছা। তুই যে যাচ্ছিস আমি অনিশকে ফোন করে জানিয়ে দেব, ও তখন চলে থাকবে। একটা চিঠিও লিখে দিচ্ছি। নিরঞ্জনের ব্যাংক থেকে বেরিয়ে আবার জুপিটার টেক্সটাইল। রিসেপশনের তরুণীটির হাতে দরখাস্তের খামটা দিয়ে বিজয় বলল, কাইন্ডলি এটা পারেখ সাহেবের কাছে পাঠিয়ে দিন। মেয়েটি হেসে বলল, হ্যাঁ, আমাকে এরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আমি এখনই পাঠাচ্ছি। অনেক ধন্যবাদ। নিরঞ্জন বলে দিয়েছিল সন্ধ্যের পরে ভীমরাও পাতিলের চলে যেতে, কেননা তার আগে অনিশের সঙ্গে দেখা হবে না। কাজের জায়গা থেকে ফিরতে ফিরতে তার ওই রকম সময়ই হয়ে যায়। একটা উদীপী হোটেলে দুপুরের খাওয়া সেরে আমেদাবাদ লজে এসে শুয়ে পড়েছিল বিজয়। শরীরে অসীম ক্লান্তি মাখানো ছিল, শোয়ার সঙ্গে সঙ্গে 2 চোখ জুড়ে এসেছে। ঘুম যখন ভাঙল সূর্যাস্ত হয়ে গেছে। মুখটুক ধুয়ে নিজের কামরায় চাবি লাগিয়ে ম্যানেজারের হাতে চাবি দিয়ে জিজ্ঞেস করল, আমি ডান্ডাস পয়েন্টে যেতে চাই, কিভাবে যাব? যদিও নিরঞ্জন বুঝিয়ে দিয়েছে, তবু এই অচেনা শহরে আরও নিশ্চিত হওয়ার জন্য প্রশ্নটা করেছে। কিবোর্ডে বিজয়ের রুমের চাবিটা রেখে ম্যানেজার হিন্দিতে বলল, হোটেল থেকে বেরোলেই অটো পাবেন, পশ্চিম দিকের সিধা রাস্তাটা দরিয়ার দিকে চলে গেছে, সেখানেই ডান্ডাস পয়েন্ট, অটোওয়ালাকে বললেই পৌঁছে দেবে। বিজয় শুনেছে কলকাতার মতো মুম্বাইতে শেয়ারে অটো চলে না, যে ভাড়া নেয় তাকেই পুরো টাকাটা গুনতে হয়। সে আরও শুনেছে এখানকার অটো ভাড়া অনেকটাই বেশি। তার হাতে যে টাকা আছে তা গুনে গুনে খরচ করতে হবে। ট্যাক্সি বা অটোয় চড়ার মতো শৌখিনতা অন্তত তার নেই। বিজয় বলল, ডান্ডাস পয়েন্ট এখান থেকে কত দূরে? ম্যানেজার বলল, হোগা লগভগ 4-5 কিলোমিটার।
4-5 কিলোমিটার আর কতটুকু পথ। আর কোনো প্রশ্ন না করে বেরিয়ে পড়ল বিজয়। এখানে 20-50 পা হাঁটলেই নানা ধরনের হোটেল কি রেস্তোরাঁ। কলকাতা যেমন মিষ্টির দোকান, মুম্বাইতে সস্তা রেস্তোরাঁগুলো প্রায় সবই সাউথ ইন্ডিয়ানদের। ইডলি, দোসা, উপমা, পোঙ্গলের সঙ্গে চা কফিও পাওয়া যায়। এই শহরের অন্য প্রভিন্সের রেস্তোরাঁর খাবারের তুলনায় দাম হয়তো কম, কিন্তু কলকাতার চেয়ে 2-3 গুণ চড়া। চা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল বিজয়ের, কিন্তু একটা রেস্তোরাঁয় ঢুকতে গিয়ে দেখল বাইরে কাঠের বোর্ডে খাবারের তালিকা এবং কোনটার কি দাম লেখা আছে। প্রতি কাপ চা 3 টাকা। ইচ্ছাটাকে সামলে নিয়ে সে ফুটপাত ধরে হাঁটতে লাগলো। মূল ডাউনটাউন থেকে এত দূরের শহরতলিতেও রাস্তা রাস্তা পরিষ্কার, কংক্রিটে বাঁধানো। কলকাতার মতো খানাখন্দে ভরা নয়। ফুটপাতগুলো হকারদের দখলে চলে যায়নি। আবর্জনা কোথাও ডাঁই হয়ে পড়ে নেই। আরামে হাঁটা যায়। সন্ধে নেমে গিয়েছিল খানিক আগেই। আলোয় আলোয় চারিদিক ঝলমল করছে। মাঝে মাঝে উঁচু উঁচু হাইরাইজের মাথায় নানা রঙের নিয়ন সাইন। হোটেলের ম্যানেজার বলে দিয়েছিল ঠিকই, তবু রাস্তায় 2-4 জনকে জিজ্ঞেস করে বিজয় জানতে পারল ঠিক পথেই চলেছে। হোটেল থেকে বেরিয়েছিল 7টায়। 7:45 ডান্ডাস পয়েন্টে পৌঁছে গেল সে। হঠাৎ নাকে ঝাঁঝালো আষ্টে গন্ধ ভেসে এলো তার, সেই সঙ্গে এক টানা গর্জনের মতো আওয়াজ। বিজয়ের চোখে পড়ল ডান দিকে খানিক দূরে সারি সারি টানা 1তলা 2তলা ছাড়াও লাইন দিয়ে চালাঘর। সেখানেও প্রচুর আলো। ওখানকার ফাঁকা জায়গায় প্রচুর মাছ শুকোতে দেওয়া হয়েছে। তাছাড়া রয়েছে কয়েকটা ছোট ছোট জেটি। সেই সব জেটিতে অগুন্তি ট্রলার দাঁড়িয়ে আছে। হাঁকডাক করে ট্রলারগুলো থেকে মাছ নামানো হচ্ছে। তীব্র গন্ধটা এই সব টাটকা এবং শুঁটকি মাছের। বোঝা গেল ওই এলাকাটা জেলেপাড়া, মাছ ধরাদের বন্দর। হইচইতে চারিদিক সরগরম। বন্দরের আলোয় সমুদ্রের এদিকের অংশটা চোখে পড়েছে। বর্ষার সময় ছাড়া আরব সাগর এমনিতে খুব শান্ত, কিন্তু আজ দমকা ঝোড়ো হাওয়া দিচ্ছে। সেজন্যই নাকি অন্য কোনো কারণে সমুদ্র উথাল পাথাল হয়ে উঠেছে। উঁচু উঁচু ঢেউ অবিরল পাড়ে এসে আছড়ে পড়ছে। দূর থেকে তারই গর্জন কানে এসেছিল। জেলেপাড়া এবং মাছের বন্দর ডাইনে রেখে বাঁ দিকে একটা সরু পথ দিয়ে মিনিট 3 হাঁটার পর ভীমরাও পাতিলের চৌলে চলে এলো বিজয়। মুম্বাইয়ের চৌলগুলো কিরকম হয় তার পরিষ্কার একটা ধারণা পাওয়া গিয়েছিল নিরঞ্জনের নিখুঁত বর্ণনায়। ভীমরাও পাতিলের এই চলটাও অবিকল তাই। সামনের দিকে অনেকটা ফাঁকা এলাকা, ধুলোবালি আবর্জনায় ভরা। সেটার 4 কোণায় 4টে ঢ্যাঙা পোস্টের মাথায় জোরালো টিউব ল্যাম্প চলছে। নিশ্চয়ই কর্পোরেশনের আলো। ছোট ছোট অজস্র ছেলে মেয়ে সেখানে হুল্লোড় করছে। রয়েছে নানা বয়সের বেশ কিছু পুরুষ এবং মেয়ে মানুষ। ডান পাশে একেবারে কিনার ঘেঁষে সারি সারি পায়খানা, 16-17টার মতো। রয়েছে অগুন্তি জলের কল। বিজয় যেদিক দিয়ে ফাঁকা জায়গাটায় ঢুকেছে তার মুখোমুখি শেষ প্রান্তে টানা লম্বা ব্যারাকের মতো দোতলা একটা বাড়ি। নিচের তলায় লাইন দিয়ে 50-60টা ঘর, ওপর তলাতেও তাই। মাথায় টালির ঢালু ছাদ। একতলার 10-12টা ঘরের পর ওপরে ওঠার সিঁড়ি। নিরঞ্জন বলে দিয়েছিল অনিশধর দোতলায় থাকে। চোখ তুলে একবার ওপরে তাকালো বিজয়। এতগুলো কুঠুরির ভেতর কোনটায় অনিশরা থাকে কে জানে। এক লহমা ভেবে নিল বিজয়। তারপর ফাঁকা জায়গাটায় যারা জটলা করছিল তাদের একজনকে অনিশের কথা জিজ্ঞেস করতেই দোতলার ডান ধারের কোণার দিকের শেষ 2টো ঘরের এপাশের একটা ঘরের দিকে আঙুল বাড়িয়ে বলল, ওহি কামরা। একতলার ডান ধারের শেষ সিঁড়িটা ভেঙে ওপরে উঠে এলো বিজয়।
ঘরগুলোর সামনে দিয়ে বরাবর এ মাথা থেকে ও মাথা অবধি 6 ফিটের মতো চওড়া প্যাসেজ চলে গেছে। প্যাসেজের এক পাশে ঘরের পর ঘর, অন্য পাশে জং ধরা আদ্যিকালের রেলিং। সে অনিশের কামরার সামনে গিয়ে দাঁড়ালো। দরজা হাট করে খোলা। প্রায় তারই বয়সী একটি যুবক, নাক মুখ কাটা কাটা, গায়ের রং বাদামি, মাঝারি হাইট, পরনে পাজামা আর হাফাতা গেঞ্জি, একটা চৌপায়ের ওপর বসে খোলা দরজার দিকে তাকিয়েছিল। বিজয়কে ডেকে উঠে এগিয়ে এলো, বলল, আপনি নিশ্চয় বিজয় ঘোষ? আমি অনিশ, আসুন আসুন। বিজয় ভেতরে ঢুকল। চোখে পড়ল ঘরটা বড় জোর 13 ফিট বাই 11 ফিট। ডান পাশের দেওয়াল ঘেঁষেও আরও 2টো খাটিয়া দাঁড় করানো আছে। এছাড়া 3-4টে সুটকেস, টুকিটাকি নানা জিনিস। বসার জন্য 2টো প্লাস্টিকের চেয়ার এবং ওই দিকেই আড়াআড়ি টাঙানো মোটা নাইলনের দড়িতে কটা প্যান্ট আর শার্ট ঝুলছে। পেছনের দেওয়ালে ছোট দরজাটাও দেখা গেল, সেটার পাল্লা টেনে বন্ধ করা। নিরঞ্জন বিজয়কে জানিয়েছিল অনিশ ছাড়াও এই কামরায় তার আরও 2জন রুমমেট থাকে। তারা এখনো ফেরেনি। বিজয় এলে এতটুকু ঘরে 4 জনে কি করে শেয়ার করে থাকবে কে জানে। বিজয়কে খাটিয়ায় বসিয়ে একটা চেয়ার এনে তার মুখোমুখি বসল অনিশ। বিজয় পকেট থেকে নিরঞ্জনের লেখা একটা মুখাটা খাম বের করে তাকে দিল। নিরঞ্জনের চিঠি। সেটা খুলে দ্রুত পড়ে নিল অনিশ। বলল, এটা দরকার ছিল না। আমার সঙ্গে নিরঞ্জনদার ফোনের আগেই আপনার সম্বন্ধে কথা হয়েছে। আজও ফোন করেছিলেন। সে যাক, দরকারি কিছু ব্যাপার আপনাকে জানাতে হবে, পরে বলছি। একসঙ্গে থাকব, আগে জমি একটু আলাপ করে নিই। আপনি তো আজই মুম্বাই এসেছেন, তাই না? বিজয় মাথাটা সামান্য হেলিয়ে দিল। হ্যাঁ। বাড়ি কোথায়? কলকাতায়? হ্যাঁ, চেতলায়। আপনাদের? বরানগরে। হঠাৎ কলকাতা ছেড়ে মুম্বাইতে চলে এলেন? অনিশ হাসল। যে জন্যে আপনি এসেছেন ঠিক সেই কারণেই আমারও আশা। কেমিস্ট্রিতে অনার্স নিয়ে বঙ্গবাসী কলেজ থেকে বিএসসি পাশ করেছিলাম। কলকাতায় চাকরি নেই, ঝপাঝপ কলকারখানা আর নানা অফিসের দরজা বন্ধ হয়ে যাচ্ছে। 2-3 বছর কত লোকের যে হাতে পায়ে ধরেছি, কত জায়গায় হানা দিয়েছি। অনেকে একটু আধটু সিম্প্যাথি দেখিয়েছে, বেশিরভাগই দূর দূর করে রাস্তার কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। কিন্তু মজাদার ভঙ্গিতে 2 হাতের বুড়ো আঙুল নাচিয়ে বলেছে, কিছু জোটেনি। কটা বছর বেকার নষ্ট হয়ে গেছে। বাড়িতে রিটায়ার্ড বাবা, মা, 3টে ভাই বোন, এক ডিভোর্সি দিদি, তার 2টো বাচ্চা। হায় বলতে বাবার সামান্য পেনশন। শুনেছিলাম মুম্বাইতে এলে কিছু জুটতে পারে। এই শহর নাকি কারোকে ফেরায় না। আগে কলকাতা যেমনটা ছিল অবিকল তাই। কপাল ঠুকে চলে এলাম। যদি কিছু জোটাতে পারি ঠিক আছে, না হলে একটা ফ্যামিলি শেষ হয়ে যাবে। মুম্বাই কিন্তু আমাকে ফেলে দেয়নি। মাস 6 ঘোরাঘুরির পর একটা রঙের ফ্যাক্টরিতে কাজ জুটে গেল। 16,000-এ ঢুকেছিলাম, এখন সেটা 19-এ দাঁড়িয়েছে। কষ্ট করে এই চৌলে থেকে স্যালারির টাকা বাঁচিয়ে বাড়িতে পাঠাই। তোমাকে কলকাতা থেকে আসতে হলো কেন? বলেই জিভ কাটল। ওই দেখো, তুমি বলে ফেললাম, সরি। না না, সরি বলার কিছু নেই, তুমিই চলুক। আমারও তোমার মতোই হাল। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হুবহু একরকম, সেজন্যই এত দূরে চলে এলাম। ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ ইয়াংম্যানই নিজেদের স্টেট ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। বাঁচতে তো হবে। মনে হচ্ছে পশ্চিমবঙ্গ গ্র্যাজুয়ালি একটা বৃদ্ধাশ্রম হয়ে যাবে।
ঘরের পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে এলো। কয়েক মুহূর্ত পর একটু হেসে হালকা গলায় অনিশ এবার বলল, ওয়েস্ট বেঙ্গল নিয়ে আমরা মাথা ঘামিয়ে কি করতে পারি? যাদের ভাবার কথা তারাই ভাবুক। এক হিসেবে কিন্তু তুমি আমার থেকে অনেক বেশি লাকি। অনিশের চোখের দিকে তাকিয়ে বিজয় জিজ্ঞেস করল, কিরকম? আমাকে চাকরির জন্য 6 মাস নানা জায়গায় ছোটাছুটি করতে হয়েছে। তুমি আজ সকালে এসে দুপুরের ভেতর জুপিটার টেক্সটাইলে কাজ জুটিয়ে ফেললে। ভাগ্যবান নয়? সবই নিরঞ্জনদার জন্য। আগে থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে আমাকে ফোন করেছিল। আজ মুম্বাই মেল থেকে নেমে কয়েক ঘন্টার মধ্যে আজই যে চাকরিটা পাবো ভাবতেই পারিনি। ভেবেছিলাম কয়েকদিন ওয়েট করতে হবে। হ্যাঁ, ভাগ্যবান বলতে পারো। কিছুক্ষণ বাদে হঠাৎ কিছু খেয়াল হতে অনিশ বলল, ওই দেখো, প্রায় হাফ অ্যান আওয়ার হলো এসেছো, অথচ চা ফা খাওয়ানো হয়নি। না না, চায়ের দরকার নেই। বিব্রতভাবে হাত টাত নেড়ে বিজয় বলল। অনিশ তার কথা কানেই তুলল না। বাইরের প্যাসেজে গিয়ে রেলিংয়ের ওপর ঝুঁকে কাকে যেন কি বলে ফিরে এলো। একটু পরেই শিরিঙ্গে চেহারার 14-15 বছরের একটা ছেলে, পরনে আধময়লা চাপা পাজামা আর বেখাপ্পা ঢলঢলে একটা হাফ শার্ট, ঘরে এসে ঢুকল। তার হাতে প্লাস্টিকের 2 গেলাসে চা আর কটা সিঙাড়া। চাটা নিয়ে 2 সিঙাড়া ছেলেটার হাতে দিয়ে অনিশ হিন্দিতে বলল, খেতে খেতে চলে যা। ছেলেটা চলে গেল। বিজয় জিজ্ঞেস করল, ও কে? শিবল, ওরা মারাঠি, এই চলেই থাকে। ওর মতো আরও অনেকেই আছে, যাকে যা বলি করে দেয়। এখানকার সবাই আমাকে ভালোবাসে। বাকি লাইফটা এদের সঙ্গেই হয়তো কাটাতে হবে বলে হাসল অনিশ। বিজয় বুঝল মাত্র 3টে বছর এই চলে আছে অনিশ। অচেনাই মহানগরে নতুন আত্মীয় পরিজন খুঁজে নিয়েছে। অনিশের কথায় চাপা একটা বিষাদ যেন লুকোনো রয়েছে। বরানগরে নিজের মা বাপ ভাই বোনেদের বাঁচাবার জন্য তাকে বাকি জীবন এত দূরে পড়ে থাকতে হবে। ভাবতেই ভেতরে ভেতরে চমকে উঠল বিজয়। একই কারণে তারও তো মুম্বাইতে পাড়ি দেওয়া, এবং একই কারণে তাকেও নিশ্চয় জীবনের সেরা দিনগুলো এই শহরের চৌলে ক্ষয় করতে হবে। হঠাৎ অনিশধর নামের এই যুবকটিকে আজই যাকে প্রথম দেখল বড় আপনজন মনে হল। চা খেতে খেতে অনিশ বলল, নিরঞ্জনদার সঙ্গে তোমার পরিচয় হলো কি করে? বিজয় বলল, চেতলায় আমাদের বাড়ি একই পাড়ায়, একই স্কুলে আমরা পড়তাম। নিরঞ্জনদা অবশ্য আমার চেয়ে কয়েক বছরের সিনিয়র। তুমি কি কলকাতায় থাকতে নিরঞ্জনদাকে চিনতে? না না, মুম্বাইতে আলাপ হয়েছে। বছর 2 আগে পুজোর সময় শিবাজি পার্কে বেঙ্গলি ক্লাবের ঠাকুর দেখতে গেছি, সেই সময় পরিচয়। পুজোয় মুম্বাইয়ের এমন বাঙালি নেই যারা ওখানে প্রতিমা দর্শন করতে যায় না। প্রতিমা দেখা তো আছেই, তাছাড়া কলকাতা থেকে নামকরা গায়কদের আনিয়ে বাংলা গান, বাংলা নাটকের আসর বসানো হয়, দেখানো হয় বাংলা সিনেমাও। পুজো প্রাঙ্গণ ঘিরে বসে বিরাট মেলা। বাংলার তাঁত, মুর্শিদাবাদ, কাঁথা স্টিচ এবং বালুচরি শাড়ি, বাঁশ এবং বেতের কাজের নানা জিনিসের মেলা বসে। সপ্তমী, অষ্টমী, নবমীতে একসঙ্গে বসে ভোগ খাওয়া, ঢাকের বাজনা, ধনুচি প্রতিযোগিতা, যেন এক স্বপ্নের পরিবেশ। পুজো প্রাঙ্গণ ঘিরে মুম্বাই যেন কটা দিনের জন্য এক টুকরো কলকাতা হয়ে ওঠে। অনিশ আরও জানায়, শিবাজি পার্কে আলাপ হওয়ার পর
ব্যাপারটা ওখানেই চুকে বুকে যায়নি। নিরঞ্জন তাকে কাছে টেনে নিয়েছিল। তাদের কোলাবার ফ্ল্যাটে অনিশ কতবার যে গেছে। সে বলল, নিরঞ্জনদা আর তার স্ত্রী মাধুরী বৌদির মতো মানুষ হয় না। ওদের বাচ্চা মেয়ে পুপে একটা ছোট্ট পরি। একটু থেমে ফের শুরু করল, শুনি কেন, নিজের চোখেও দেখেছি। বাঙালি খুব ছোট হয়ে গেছে, ভেরি সেলফিশ। নিজের ফ্যামিলি ছাড়া অন্য কারো কথা ভাবে না। উদারতা নেই, সিম্প্যাথি নেই। কিন্তু নিরঞ্জনদার মতো অল্প কিছু এক্সেপশন আছে, তাদের জন্য গর্ব হয়। তুমি জানো কি না জানি না, কলকাতা থেকে যেসব ছেলে কাজের খোঁজে মুম্বাই আসে, তাদের বেশ কয়েকজনকে নানাভাবে হেল্প করেছে নিরঞ্জনদা। প্রায় অচেনা একটি যুবকের মুখে নিরঞ্জনদার এত আন্তরিক উচ্ছ্বসিত প্রশংসা শুনে মন ভরে যাচ্ছিল বিজয়ের। গাঢ় গলায় বলল, ঠিকই বলেছ, নিরঞ্জনদার মতো মানুষ যে হয় না, আমিই তো তার প্রমাণ। কিছুক্ষণ নীরবতা। তারপর অনিশ বলল, এবার দরকারি কথাগুলো শুনে নাও। এই কামরায় আপাতত 3 জন আছি, তুমি এলে 4 জন হবে। এটার ভাড়া 10,000 টাকা। বিজয় অবাক। এতটুকু খুবচি একটা ঘরের ভাড়া 10,000? রগরের ভঙ্গিতে অনিশ বলল, হা, ये है मुंबई मेरी जान। यहाँ मिलता है सब कुछ, लेकिन मिलता नहीं घर। মুম্বাইতে পপুলেশন এত বেড়ে গেছে যে মাথা গোজার স্পেস নেই। ভালো বিল্ডিংয়ে এরকম একটা ঘরের রেন্ট মিনিমাম 15-16,000, তাও পাওয়া যাবে কিনা সন্দেহ। তার ওপর ব্রোকারকে দালালি হিসাবে 1 মাসের টাকা, আর ল্যান্ডলর্ডকে মিনিমাম 40-50 হাজার পাগড়ি। বিজয় জিজ্ঞেস করল, পাগড়ি কি অ্যাডভান্স নাকি? কলকাতায় যাকে সেলামি বলে, এখানে তিনি পাগড়ি নামে বিরাজ করছেন। আকেল সেলামিও বলতে পারো। তার মানে ওই টাকাটা ফাউ দিতে হবে? এক্স্যাক্টলি। সে যাক, আমরা এই কামরায় 4 জন থাকবো। ভাড়াটাও শেয়ার হয়ে যাবে, পার হেড 2,500। এইটুকুই যা রিলিফ। হ্যাঁ, টাকা যতটুকু বাঁচানো যায়। একটু চুপচাপ। তারপর বিজয় এদিক সেদিক তাকিয়ে বলল, 2টো খাটিয়া দেওয়ালে হেলান দেওয়া রয়েছে, আরেকটায় আমরা বসে আছি। মনে হচ্ছে এগুলো তোমাদের 3 জনের। ঠিক, আমার একটা আর আমার 2 রুমমেটের 2টো। তুমি এলে তোমাকেও একটা জোগাড় করে নিতে হবে। পাবো কোথায়? কিনতেও পাওয়া যায়, আবার ভাড়াতেও মেলে। পার খাটিয়া মান্থলি 300 টাকা। কিন্তু কি, ঘরের এতটুকু ছোট্ট স্পেসে 4টে খাটিয়া পাতা হবে কি করে? অনিশ হাসল। সে ম্যাজিক আছে। হিন্দি পিকচারে নিশ্চয়ই দেখেছ, খাটিয়ার ওপর খাটিয়া চাপিয়ে অনেকে ঘরের ভেতর দোতলা বানিয়ে একজন ওপরের আর একজন নিচের খাটিয়ায় ঘুমোয়। স্পেস প্রবলেমের মুম্বাই মার্কা সলিউশন। সেই কায়দায় আমরা থাকব। বিজয় বলল, এছাড়া আর উপায় কি? এবার আরও কটা জরুরি কথা শুনে নাও। পেছনের দেওয়ালের সেই বন্ধ দরজাটা দেখিয়ে অনিশ বলল, ওটার ওধারে ছোট্ট একটা কিচেন আছে। নিজেরা রান্না টান্না করে নিলে খাওয়ার খরচ অনেক কমে যায়, কিন্তু রান্নার সময় কারণে সবাই সস্তা গুজরাতি কি উদিপি হোটেলে দুবেলাই খায়। তোমাকেও সেই ব্যবস্থাই করতে হবে। বিজয় মাথা নাড়ে। অনিশ আরও জানালো, সামনের ফাঁকা চত্বরের এক প্রান্তে সারি সারি জলের কল রয়েছে,
সেগুলোতে ভোরের দিকে এবং বিকেলে মোট দুবার কর্পোরেশনের জল আসে। পাশেই লাইন দিয়ে পায়খানা। যারা দূরে চাকরি করতে যায় তাদের চান টান সেরে ওই কলের জল ধরে ঘরে নিয়ে আসতে হয়। সেজন্য একটা বালতি আর মগ কিনতে হবে বিজয়কে। চান হয়ে গেলে রাতের জন্য এক বালতি জল এনে রাখতে হবে, কেননা সে যখন ফিরবে তখন কলে জল থাকবে না। হাত মুখ টুক তো ধুতে হবে। বিজয় বলল, ঠিক আছে, কাল আমি কখন আসব? মানে তোমরা তো সকালে বেরিয়ে যাবে, তাই। কাল নয়, আজই চলে এসো। তোমার সঙ্গে যাচ্ছি। হোটেল থেকে তোমার মালপত্র যা আছে নিয়ে একেবারে খেয়ে ফিরে আসব। দুটি যুবক ঘরে ঢুকল। একজন কুচকুচে কালো এবং বেশ লম্বা, অন্যজন ফর্সা। তার হাইটও ভালোই। অনিশ হৈ হৈ করে উঠল, হিন্দিতে বলল, আরে তোমরা এসে গেছো, ফাইন। এই আমাদের নতুন রুমমেট, এর কথা তোমাদের আগেই বলেছি। বিজয়ের সঙ্গে দুজনের পরিচয়ও করিয়ে দিল। কালো ঢ্যাঙা যুবকটি কেরালার, নাম বিশ্বনাথন। সে চার্নি রোডে একটা কুরিয়ার সার্ভিসে 2 বছর ধরে কাজ করছে। ফর্সা ছেলেটি মহেশ শ্রীবাস্তব, 2.5 বছরের মতো সে মুম্বাইতে আছে। আদি বাড়ি এলাহাবাদ থেকে 100 কিলোমিটার দূরের একটা গ্রামে। সে গোরেগাঁওতে একটা মাঝারি প্রিন্টিং প্রেসের মেশিনম্যান। দুজনেই বিজয়ের চেয়ে 3-4 বছরের বড় হবে। বিশ্বনাথন হেসে হেসে বিজয়কে বলল, ওয়েলকাম ওয়েলকাম। ভীমরা পাতিলের চলে একজন বাসিন্দা বাড়ল। মহেশ জিজ্ঞেস করল, কবে আসছো? বিজয় উত্তর দেবার আগেই অনিশ বলে উঠল, কবে আবার কি, আজই। বিজয়ের হোটেল থেকে ওর জিনিসপত্র আনতে যাচ্ছিলাম, তোরা এসে পড়লি। বিশ্বনাথন, মহেশ, তোদের একটা কাজ করতে হবে। হিল রোডের যে ফার্নিচারের দোকান থেকে আমরা খাটিয়া ভাড়া করে এনেছিলাম, বিজয়ের জন্য তোরা একটা নিয়ে আয়, নইলে শোবে কোথায়। আর একটা বড় প্লাস্টিকের বালতি আর মগও কিনে আনবি। বিজয় ব্যস্তভাবে টাকা বার করতে যাচ্ছিল। বিশ্বনাথন বলল, এখন থাক না, পরে দিও। অনিশের রুমমেট ছেলে দুটোকে ভীষণ ভালো লেগে গেল বিজয়ের। আমোদে হাসিমুখ, সহৃদয়। তার ভয় ছিল, যাদের সঙ্গে দিনের পর দিন কাটাতে হবে, কেমন হবে তাদের আচরণ। যাক, দুশ্চিন্তা কেটে গেল। জীবন কখনো কখনো রূপকথা হয়ে যায়। যেদিন সে মুম্বাই মেল থেকে দাদরে নেমেছিল, সেদিনই তার চাকরি হলো। সেদিনই মাথা গোঁজার মতো জায়গাও জুটে গেল। সৌভাগ্য ছাড়া কি? ভীমরাও পাতিলের চোল হলো এই শহরে বিজয়ের নতুন আস্তানা। এখানে আসার পর চোখে পড়ল, শুধু তাদের কামরাতেই নয়, খাটিয়ার ওপর খাটিয়া সাজিয়ে দোতলা বানিয়ে প্রায় প্রতিটি কামরাতেই শোয়ার বন্দোবস্ত। কত কম জায়গায় কত বেশি লোক আটানো যায়, এই চলে না এলে কোনোদিন জানতেই পারত না বিজয়। ভীমরাও পাতিলের চোলটায় দেশের এমন কোনো প্রভিন্স নেই যেখান থেকে মানুষ এসে জড়ো হয়নি। মারাঠি তো থাকবেই, তাছাড়া বাঙালি, বিহারি, কেরেলি, অন্ধ্রি থেকে শুরু করে পাঞ্জাবি, ঝাড়খণ্ডী, অসমিয়া খেয়ে নেই, এমনকি বাংলাদেশি, নেপালিও। এরা ঘুষপেটিয়া, অর্থাৎ অনুপ্রবেশকারী। রয়েছে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, সব। মুম্বাই হল সিটি অফ হানি। মধুর লোভে সারা দেশ ছুটে এসেছে। চোলটা যেন মিনি ইন্ডিয়া। পরে বিজয় জেনেছে, ভীমরাও পাতিলের চোলের মতো আরও কত যে চোল সারা মুম্বাইয়ের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার লেখাজোখা নেই। ছোট ছোট সব ভারতবর্ষ। ভোর হতে না হতে কল এবং পায়খানাগুলোর সামনে লাইন লেগে যায়। যাদের ফ্যামিলি নেই, বিজয়দের মতো অবিবাহিত, তাদের রান্নাবান্নার ঝামেলাই থাকে না। স্নান টান সেরে কল থেকে 2-3 বালতি জল ধরে নিজেদের ঘরে রেখে যে যার কাজে বেরিয়ে পড়ে। তাদের খাওয়া দাওয়া বাইরের কোনো হোটেলে। দৈনন্দিন এই রুটিনের ভেতর ঢুকে পড়ল বিজয়। অবশ্য
যাদের বিবি বাচ্চা আছে তাদের কামরা রান্না চড়াতেই হয়। ফিরতে ফিরতে রাত হয়ে যায় বিজয়ের, তার 3 রুমমেটেরও। তারপর কিছুক্ষণ তুমুল আড্ডা, তবে 11টা 11:30টার বেশি কখনোই নয়, কেননা পরদিন ভোর 6টার ভেতর উঠে পড়তে হয়। তখনও বেশ অন্ধকার থাকে। ভোরে না উঠলে জলের কল আর পায়খানাগুলোর সামনে লম্বা লাইন লেগে যাবে। 9টার আগে চান টান করার সুযোগ মিলবে না। তারপর চোল থেকে বেরিয়ে বাসে খার স্টেশন, সেখান থেকে সাবারবান ট্রেন ধরে 11টার আগে অফিসে পৌঁছানো সম্ভব নয়, অথচ অ্যাটেন্ডেন্স 10টায়। তাই সূর্যোদয়ের ঢের আগে বিছানা ছাড়তে হয়। তাদের 4 জনেরই সপ্তাহে একটা দিন ছুটি, রবিবারে। কয়েকদিন একসঙ্গে কাটানোর পর বিজয় জেনে গেছে চাকরির বাইরে অন্য কিচ্ছু করার মতো ঝুঁকি কেউ নিতে চায় না। ওদের বড় মাপের উচ্চাসা নেই, একমাত্র লক্ষ্য চাকরির প্রমোশন। অবশ্য অন্য কোনো কোম্পানিতে ভালো সুযোগ পেলে সেখানে তক্ষুনি চলে যাবে। সেজন্য 3 জনই চেষ্টা চালিয়ে যাচ্ছে। সপ্তাহের 6টা দিন শরীর ক্ষয় করে একটানা খাটুনির পর রবিবার বা অন্য ছুটির দিনে ওরা কিন্তু আয়েশ করে শুয়ে বসে কাটায় না, স্নানটি সেরে বেরিয়ে পড়ে। মুম্বাইয়ের কাছাকাছি কত দেখার জায়গা রয়েছে, সেসব জায়গায় বেড়াতে চলে যায়। হৈ হৈ করে খানিকটা এনার্জি নিয়ে ফিরে আসে। অনিশদের টানাটানিতে 2-1বার বিজয়কেও যেতে হয়েছে। তারপর বলেছে, আমাকে ছেড়ে দাও, রবিবার আমার কিছু কাজ থাকে। 3 রুমমেট অবাক। বিশ্বনাথন বলেছে, ফ্যামিলিকে বাঁচাতে 6টা দিন তো গাধ্যের মতো খাটছ, রবিবারে আবার কি কাজ? একটা দিন থোড়েসে বেরিয়ে ফ্রেশ হয়ে নাও। না ভাই, আমাকে ছেড়ে দাও, কি কাজ পরে জানতে পারবে। টানা হেঁচড়া করে যখন কাজ হয়নি তখন আর কি করা, অনিশরা তাকে রেহাই দিয়েছে। আসলে নিরঞ্জন যে কামধান্দা বা বিজনেসের কথা বলেছিল সেটা মাথায় ঢুকে গেছে বিজয়ের। কিন্তু বিশাল এই মেট্রোপলিসে কিসের বিজনেস ফাঁদবে সে? তবু কাজের দিনে অফিস ছুটির পর এধারে ওধারে ঘুরে বেড়ায়। যদি কোনো জাদুমন্ত্রে তেমন কিছুর হদিশ পাওয়া যায়। ছুটির দিনগুলোতেও সে চৌলে বসে না থাকে বা অনিশদের সঙ্গে না বেড়াতে গিয়ে শহরের নানা মহল্লায় ঘুরে ঘুরে বুঝতে চেষ্টা করে কি করলে ব্যবসা জমানো যায়। দিনের পর দিন খরচ কাটছাঁট করে মাত্র 14,000 টাকা স্যালারি থেকে কটা পয়সা বাঁচিয়ে সে আর বাড়িতে পাঠাতে পারবে? দিশাহারা হয়ে পড়লেও ভেতরে ভেতরে একটা জেদও যেন জমা হচ্ছিল। কিছু একটা তাকে করতেই হবে। মাসখানেক ভীমরাও পাতিলের চৌলে কেটে যাবার পর হঠাৎ একটা ব্যাপার ঘটে গেল। সেটা ছিল রবিবার। সকালের দিকে কামধান্দার খোঁজে বেরিয়ে পড়েছিল বিজয়। চারিদিকে ঘুরে ঘুরে বিকেল হবার আগেই ফিরে এসেছিল। যে 4 জন তারা একসঙ্গে থাকে তাদের সবার কাছেই একটা করে ঘরের চাবি আছে। ছুটির দিনে অনিশেরা চৌলে থাকে না, তাদের ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। কে কখন ফিরবে তার তো ঠিক থাকে না, তাই 4টে চাবির ব্যবস্থা। নিজেদের কামরার সামনে এসে বিজয় তালা খুলতে যাবে, উল্টো দিক থেকে একটি ধারালো চেহারার মেয়েকে আসতে দেখে দাঁড়িয়ে পড়ল। বয়স 18-19, কাঁধ পর্যন্ত ছাঁটা ফাঁপানো চুল, পরনে লং স্কার্ট টপ, কাঁধ থেকে একটা বাহারি লেডিস ব্যাগ ঝুলছে। তার গা থেকে উঠে আসছে হালকা মিষ্টি সুগন্ধ। চেহারায় এমন একটা ম্যাজিক রয়েছে যে চোখ ফেরানো যায় না। এই চৌলে বাচ্চা কাচ্চা বুড়ো বুড়ি যুবক যুবতী মিলিয়ে প্রায় 100-5 মানুষ থাকে। তাদের মধ্যে এই মেয়েটিকে আগে কি লক্ষ্য করেছে বিজয়? মনে করতে পারল না। পলকহীন তাকিয়ে থাকে সে। মেয়েদের নিয়ে কৌতূহল তার কম। তার মাথায় যে দায়িত্বের পাষাণ ভার,
তাতে অন্য কোনো দিকে নজর দেবার সময় নেই বিজয়ের। কিন্তু জীবনে হঠাৎ এমন কিছু ঘটে যায় যার উপর নিজের নিয়ন্ত্রণ থাকে না। বুঝতে পারছিল এভাবে তাকিয়ে থাকাটা অসভ্যতা, কিন্তু না তাকিয়েও যে পারা যাচ্ছে না। মেয়েটি কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়েছিল। তার ভুরু দুটো কুঁচকে গেছে, কয়েক লহমা। তারপর হিন্দি ইংরেজি মিশিয়ে বলল, হে মিস্টার, তোমাকে নিউ ইম্পোর্ট মনে হচ্ছে? বিজয় ঢোক গিলে বলেছে, হ্যাঁ, 1 মাস হলো এসেছি। কি নাম? বিজয় নাম জানিয়ে দিল। মেয়েটি জিজ্ঞেস করল, কোত্থেকে আসছো? কলকাতা। বেঙ্গলি? হ্যাঁ। আমার নামটা এবার বলি, পদ্মিনী ফার্নান্ডেজ। আমার পাপার নাম সাইরাজ ফার্নান্ডেজ, ভাই বিনায়ক, মা লীলাবতী। আমি এবছর কলেজে ভর্তি হয়েছি, ভাইও পড়াশোনা করে। পাপাকে দেখেছ? দেখলেও মনে করতে পারছি না। আমাদের একটা কার আছে, গাড়িটা ভাড়ায় খাটে। পাপা সেটা নিজে চালায়। মাঝরাতে মাঝে মাঝে হল্লা শুনতে পাও? বিজয়ের মনে পড়ল কোনো দিন ঘুমের মধ্যে চৌলের ফাঁকা চত্বর থেকে হইচই কানে ভেসে এসেছে। সে বলল, শুনেছি বোধহয়। হঠাৎ খেয়াল হয়েছিল একদিন মধ্যরাতে তার ঘুম ভেঙে গিয়েছিল। তখন দেখেছে একটা টলটলায়মান বেহেড মাতালকে 2-3 জন কোনো রকমে পাঁজা কোলা করে কিংবা কাঁধে চড়িয়ে তুলে আনছে। মাতালটা সমানে হাত পা ছুঁড়তে ছুঁড়তে জড়ানো গলায় চেঁচিয়ে যাচ্ছে। কিছুতেই সে কোলে বা কাঁধে চড়বে না। দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠলেও বিজয় তা বলল না। পদ্মিনী বলল, দ্যাট ম্যান ইজ মাই পাপা। সারাদিন গাড়ি চালাবার পর গলা অব্দি ঠাররা গিলে বাড়ি ফেরে। তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি, আমার পাপা ভীষণ রকচটা। পার্টিকুলারলি তার মেয়ের কাছে যদি কেউ বেশি ঘেঁষার চেষ্টা করে, গায়ের ছাল ছাড়িয়ে চোল থেকে তাকে বার করে দেবে। আর তোমাকে স্রেফ ক্যালকাটা মেলে তুলে দিয়ে আসবে। একটু থেমে বিজয়দের কামরা থেকে 2টো কামরার পর একেবারে শেষের 2টো কামরা দেখিয়ে বলেছে, আমরা ওখানে থাকি। পাপার কথাটা মনে রেখো, অ্যান্ড বি কেয়ারফুল। সে বিজয়ের পাশ দিয়ে ওধারের সিঁড়ির দিকে চলে গিয়েছিল। কোনো মেয়ে এভাবে নিজের ফ্যামিলি সম্পর্কে একজন অপরিচিত যুবককে বলতে পারে ভাবা যায় না। মেয়েটি কি ছিটগ্রস্ত, নাকি ভেবেছে বিজয় তাকে দেখলেই তার ওপর হামলে পড়বে? নিজেকে নিয়েও তার প্রচণ্ড অহংকার মনে হচ্ছে। হতভম্বের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তালা খুলতে লাগলো বিজয়। একই চৌলের একই ফ্লোরে মাত্র 2টো কামরার পর পদ্মিনীরা থাকে। যতই বিজয় সকালে বেরিয়ে রাত্রিরে ফিরুক, মাঝে মাঝে দেখা তো হয়েই যায়। তখন একটা ভুরু সামান্য উঁচুতে তুলে ঠোঁটে আলগা ফিচেল একটু হাসি ফুটিয়ে পদ্মিনী চলে যায়, মুখে একটি কথাও বলে না। এদিকে অফিস এবং কামধান্দার খোঁজ ছাড়াও প্রায় কোলাবায় নিরঞ্জনের ফ্ল্যাটে যায় বিজয়। নিরঞ্জনের স্ত্রী মাধুরী গোলগাল আহ্লাদি পুতুলের মতো সুন্দর, চোখ দুটো সব সময় যেন নরম হাসিতে ভরে আছে। যেদিনই যাক না খাইয়ে ছাড়ে না। নিরঞ্জনের মেয়ে পুপে 4 বছর বয়স, একটা প্রিপারেটরি স্কুলে দেওয়া হয়েছে ঠিকই। ওর ধ্যান জ্ঞান রাজ্যের টেডি বেয়ার আর নানা রকমের খেলনা, বড় বড় রাজহাঁস, বাঘ, কুকুর, এমনি সব প্রাণী। রয়েছে মোটর, রেলগাড়ি, সবই রিমোট কন্ট্রোলে চালানো যায়। এই পুপের সঙ্গে ভীষণ ভাব হয়ে গেছে বিজয়ের।
সেই গেলেই তাকে পরীর মতো মেয়েটা দখল করে নেয়। টেডি বেয়ার বাঘ টাগ নিয়ে তার সঙ্গে খেলতে হবে, টিভিতে কার্টুন ফিল্ম দেখতে হবে, আর মিষ্টি গলার বকবকানি শুনতে হবে। এরই ফাঁকে ফাঁকে নিরঞ্জন জিজ্ঞেস করে, কিরে, চলে তোর কোনো রকম অসুবিধা হচ্ছে না তো? বিজয় মাথা নাড়ে, না না, অনিশ, বিশ্বনাথন, মহেশ এরা মানুষ হিসেবে চমৎকার, কোনো দরকার হলে সাহায্য করে, ওদের সঙ্গে খুব বন্ধুত্ব হয়ে গেছে। তারপর বিজনেস সম্বন্ধে কিছু ভাবলি? ভাবছি, রোজই অফিস ছুটির পর চারিদিকে খুঁজে খুঁজে খোঁজ খবর নিচ্ছি। রবিবার তো 9টা-10টা থেকে সন্ধে অবধি। কিন্তু কি করা যায় বুঝতে পারছি না। তাড়াহুড়োর কিছু নেই, শহরটাকে আগে ভালো করে চিনে নে। কি করলে তোর পক্ষে কাজটা সম্ভব হবে ভেবে চিন্তে ঠিক কর, তারপর দেখা যাক। ডিসেম্বর মাস প্রায় শেষ হয়ে এলো, এক্সমাস এসে গেছে। আগের দিন পদ্মিনীদের কামরা দুটো ফুল, পাতা, ফানুস, রঙিন আলো দিয়ে চমৎকার করে সাজানো হয়েছে। রাতে সুরেলা গলায় ক্যারল গাওয়া হয়েছিল, তার সুর কানে ভেসে আসছিল। সাইলেন্ট নাইট, হোলি নাইট, all is calm, all is bright. Round you virgin, mother and child, holy infant, so tender and mild, sleep in heavenly peace, sleep in heavenly peace. শুনতে শুনতে মনটা পবিত্র এক অনুভূতিতে ভরে গিয়েছিল বিজয়ের। কখন ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। পরদিন তাদের সবার ছুটি। অনিশা আগে থেকেই ঠিক করেছে লোনাভালায় বেড়াতে যাবে। বিজয়কেও টানতে চেয়েছিল, কিন্তু তাকে প্রতিটি পয়সা টিপে টিপে হিসেব করে খরচ চালাতে হয়। তার পক্ষে লোনাভালায় আমোদ করে টাকা ওড়াতে যাবার কথা চিন্তাই করা যায় না। সেদিন আর বেরোতে ইচ্ছে করছিল না, সে চলেই থেকে গেল। সকালে স্নান টান করে আরও কিছুক্ষণ শুয়ে রইল। তারপর দুপুরের কাছাকাছি উদীপী হোটেলটায় খেয়ে এসে আরও একবার শোয়ার তোড়জোড় করছে, পদ্মিনী এসে হাজির। দরজার বাইরে দাঁড়িয়ে বলল, হাই মিস্টার। এমন চমকে দেবার মতো ঘটনা বিজয়ের সাদামাটা ম্যারমেরে জীবনে আগে কখনো ঘটেনি। অবাক বিস্ময়ে সে তাকিয়েই থাকে। পদ্মিনী বলল, সেদিন তো ফাইন কথা বলেছিলে, আজ একেবারে বোবা হয়ে গেলে নাকি? নিঃশব্দে দরজার ওপাশে এসে দাঁড়ালো বিজয়। কাঁপা কাঁপা নার্ভাস গলায় বলল, কিছু দরকার আছে? এই তো বল ফুটেছে। পদ্মিনী ঠোঁট টিপে একটু হাসল। আমার কোনো দরকার নেই, মাম্মি আমাকে পাঠিয়েছে। তোমার অন্য ফ্রেন্ডরা কোথায়? বিজয় জানিয়ে দিল। পদ্মিনী বলল, কখন ফিরবে? ফিরতে ফিরতে কাল বিকেল হয়ে যাবে। নো ম্যাটার, আজ সন্ধেবেলায় তুমি আমাদের ঘরে আসবে। আজ এক্সমাস, তুমি আমাদের গেস্ট। রাত্রে ডিনার করার পর ছাড়া পাবে, ওকে? মাম্মি বলছিল দেশে ফ্যামিলি রেখে এখানে এসে পড়ে আছে, তাই তার ইচ্ছে আজকের দিনে তোমাদের খাওয়ায়। লেডির হার্টটা খুব সফট। এসো কিন্তু। পদ্মিনীর মাকে এবং ভাইকে বেশ কয়েকবার দেখেছে বিজয়, কিন্তু মহিলা যে তাদের খবর টবর রাখে আগে তা টের পাওয়া যায়নি। বড়দিনেরই সকালবেলায় মনটা ভালো হয়ে গেল, কিন্তু সাঁইরাজের মুখটা চোখের সামনে ভেসে উঠল। বাবার নাম করে পদ্মিনী তাকে শাসিয়ে রেখেছিল। সে ভয়ে ভয়ে বলল, কিন্তু
তোমার বাবা? চোখ সরু করে কয়েক লহমা বিজয়কে দেখল পদ্মিনী। তারপর সুরেলা ঝংকার তুলে হেসে উঠল। আজ এক্সমাস। বাবার মেজাজ বিলকুল অন্যরকম। তুমি যদি 7টা খুনও করে থাকো, মাপ করে দেবে। একটু চুপ করে থেকে গাঢ় গলায় বলল, আসবে কিন্তু, আমরা তোমার জন্য ওয়েট করে থাকব। সন্ধেবেলায় পদ্মিনীদের কামরায় গেল বিজয়। চৌপায়ার ওপর চৌপায়া সাজিয়ে তাদেরও শোবার ব্যবস্থা। চৌপায়াগুলোকে আজ বাইরের প্যাসেজে রাখা হয়েছে। কামরা ধুয়ে মুছে ফিটফাট করে কার্পেট পেতে দেওয়া হয়েছে। বাইরে তো সাজিয়েছেই, রঙিন কাগজের শিকলি, অজস্র টুনি বাল্ব, অগুন্তি ফানুস এবং নানা রঙের মোমবাতির আলোয় ওদের দুটো ঘর আরও বেশি করে সাজানো। একটা দেওয়ালে যীশুখ্রিস্টের বড় ছবিতে জুঁই ফুলের মালা। তাছাড়া রয়েছে ক্রিসমাস ট্রি এবং সান্টা ক্লজের মূর্তি। মেঝের কার্পেটের ধারে গদি মোড়া নিচু নিচু বসার টুল। একজন বয়স্কা মহিলা অর্থাৎ পদ্মিনীর মা ভারী কোমল স্বরে বলল, আও বেটা, আও। মহিলাটির নাম যে লীলাবতী ফার্নান্ডেজ আগেই শুনেছে বিজয়। লীলাবতী তার হাত ধরে ঘরে নিয়ে গিয়ে একটা টুল দেখিয়ে বলল, বসো, তুমি এসেছ, ভারী খুশি হয়েছি। নিজেও বিজয়ের পাশে বসল। খুঁটিয়ে খুঁটিয়ে তার বাড়ির কথা, এখানে কোনো চাকরি বাকরি করে কিনা, করলে কোথায়, সব জেনে নিল। লীলাবতী খ্রিস্টান হলেও তার হৃদয়টি চিরকালের ভারতীয় নারীর, স্নিগ্ধ, কোমল, হফুরান মমতায় ভরা, একেবারে মায়ের মতো। পদ্মিনীর ভাই বিনায়কের সঙ্গেও আলাপ হলো। চমৎকার ছেলে। কামরায় সাইরাজ ফার্নান্ডেজও রয়েছে। সে নিজেই কাছে এসে পরিচয় করল। একবার মাঝরাতে তার চেঁচামেচি শুনে ঘর থেকে বেরিয়ে তাকে চৌলের সামনের চত্বরে দেখেছে বিজয়। তখন সাইরাজের মুখ দিয়ে গাজরার সঙ্গে কখনো বেতালা গানের সুর, কখনো চিৎকার ঠিকরে ঠিকরে বেরিয়ে আসে। সেই সাইরাজকে এখন আর চেনা যায় না। শান্ত, ভদ্র, দায়িত্বশীল একজন গৃহকর্তা। আজকের এই পবিত্র দিনটিতে তার পেটে এক ফোঁটাও ঠাররা পড়েনি। তার সঙ্গে কথা বলে মনে হলো লোকটি বেশ মজাদার। সাইরাজকে দেখে সেদিন রীতিমতো অবাকই হয়েছে বিজয়। পরে সে জেনেছে এই একটা দিন সে দেব শিশুর মতো কাটায়। বাকি 364 দিন ঠাররার বোতল তার নিত্যসঙ্গী। একটু রাত হলে পদ্মিনীদের কয়েকজন আত্মীয় এবং বন্ধু বান্ধব এসে হাজির। তারাও আজ আমন্ত্রিত। অনেকক্ষণ গল্প টল্প চলল, সেই সঙ্গে হইচই, দমকা হাসি। শেষে পদ্মিনীর এক পিসি বিভোর হয়ে একটা গান গাইল, যীশুখ্রিস্টের বন্দনা। চৌলের এই ঘরটা মুহূর্তে অপার্থিব সুচিতায় ভরে গেল। তার রেশ রইল অনেকক্ষণ। এরপর ডিনার। পরোটা, পোলাও, চিকেনের একটা পদ, মাছের ফ্রাই এবং 3 রকম মিষ্টি, ফালুদা, শ্রীখণ্ড এবং রসগোল্লা। খাওয়া দাওয়ার পর একে একে অতিথিরা চলে গেল। তারপর বিজয়ও বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। পদ্মিনীদের কামরার মাত্র কয়েক ফিট দূরে তাদের ঘর। লম্বা প্যাসেজ ধরে সবে কয়েক পা এগিয়েছে, পেছনে পায়ের শব্দে ঘুরে তাকাল। সাইরাজ ফার্নান্ডেজ। লোকটা কাছে এসে তার কাঁধে একটা হাত রেখে বেশ অন্তরঙ্গ ভঙ্গিতে বলল, দেখো ইয়ার, সাফ সাফ তোমাকে একটা কথা বলতে এলাম। তুমি আমার ওয়াইফকে বলছিলে যে জুপিটার টেক্সটাইলে নকরি করো। বিষয় তো হচ্ছিলই, সেই সঙ্গে কেমন যেন একটা অস্বস্তিও। বিজয় বলল,
হ্যাঁ। স্যালারি কত পাও? 14,000। অনলি? ওই টাকায় বড় খোয়াব দেখতে চেষ্টা করবে না। জুলির কাছে বেশি ঘেঁষো না। বিজয় কিছুক্ষণ হতবাক, তারপর জিজ্ঞেস করেছে, জুলি কে? আকাশ থেকে পড়লে দেখছি। ওটা আমার মেয়ে, পদ্মিনী ফার্নান্ডেজের ডাক নাম। যা বললাম সেটা ইয়াদ রেখো, নইলে ফ্যাসাদে পড়বে। বলে আর দাঁড়ালো না, নিজেদের কামরার দিকে চলে গেল। শেষ হল শ্রী প্রফুল্ল রায়ের বিখ্যাত উপন্যাস বিস্ফোরণের 4র্থ পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে অথবা চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার।